শুভ সন্ধ্যা। এই মুহূর্ত থেকে দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। যারা পরবর্তীতে আমার এই ভিডিওটি দেখবে তাদের জন্য। বন্ধুরা, আশা করি সবাই সুরক্ষিত আছেন, নিরাপদে আছেন, ঘরেই আছেন। এটা আসলে প্রত্যাশা করা যায়, প্রত্যাশিত সুরক্ষিত থাকা, নিরাপদে থাকা, ঘরে থাকা। আমরা এটা সত্যিকার অর্থেই প্রত্যাশা করি, কারণ যে সময় এসেছে এই সময়ের মুখোমুখি আমরা কেউই হইনি। অন্তত আমার প্রজন্মের যারা আছে তারা তো এরকম দুঃসময়ের মুখোমুখি কখনোই হয়নি। আগের কথা মানে আরও আগের প্রজন্ম বা তারও আগে হয়তো তাঁরা বলতে পারবেন যে সময়গুলো আসলে আমাদের প্রতি শতবর্ষে একবার হয়তো মহামারী আসে, হয়তো না আসেই, এটি নিশ্চিতভাবেই। কিন্তু এ পর্যন্ত যতগুলো মহামারী এসেছে হিসেব করে দেখা গেছে যে এই করোনা ভাইরাস বা কোভিড-19 যে ভাইরাস বা যে মহামারী, এর থেকে বড় মহামারী এর আগে অন্তত পক্ষে আসেনি। যেটুকুন হিসেব করে জানা যায় বা যেটুকুন আমরা আন্দাজ করে বলতে পারি, তো তার থেকে এটা কিন্তু সহজেই অনিমেয়। যে এই ভয়াবহতা সত্যি মানে কি বলবো, এটি খুব হতাশাব্যঞ্জক। এর আসলে আশার আলো একমাত্র মিরাকেল যদি না হয়, একমাত্র আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচিয়ে না দেন, তাঁর সৃষ্টিজীবকে যদি বাঁচিয়ে না দেন, তাহলে আসলে বাঁচার আসলে সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ আপনি দেখে থাকবেন যে এই কোভিড-19 বা করোনা ভাইরাস এই মহামারী কালে আপনারা জানেন যে এর প্রতিষেধক বা কোনো ঔষধ প্রতিষেধক কিছুই নেই, এ পর্যন্ত আবিষ্কার হয়নি। পরীক্ষা করছে বিজ্ঞানীরা, চেষ্টা করছে, অনেক বছর ধরেই চেষ্টা করছে, অনেক দিন থেকেই চেষ্টা করছে এই এর প্রতিষেধক বা এই ধারার কোনো রকম মহামারী বা কোনো রকম যদি আসে তার প্রতিষেধক কী হতে পারে। তো এই নিয়ে বিজ্ঞানীদের গবেষণা আছে। আমরা দেখেছি যে বিভিন্ন গবেষণা আছে। জাপানের একটা আমরা দেখেছি তারা গবেষণা করে এর প্রতিষেধক হিসেবে হয়তো তৃতীয় ধাপে চলে এসেছে। হয়তো মূলত 6টি ধাপ পেরোলেই বোধ করি এটি আশার আলো দেখা যাবে। অনেক দিন থেকে কাজ করছেন, এই থেকে 3টি ধাপ সফলকাম হয়েছেন। আশা করব যে এটি সফল হবে, প্রত্যাশা করাই যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটি কতদিনের বিষয়। পৃথিবীর যদি এই যে এত বড় অসুখ, এই যে আইসিইউ কাল চলছে, এটা আসলে কবে ঠিক হবে, কবে স্বাভাবিক হবে, কবে আবার সবাই হাসি আনন্দে মুখরিত হবে, উৎফুল্লিত হবে, আবার সবাই একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচে কি বলবো পাখির মতন যে স্বাধীন জীবন, সেই সময়টা আবার কবে আসবে আমরা কিন্তু কেউ জানি না, ঠিক আছে? কারণ আশাবাদ হয়তো বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, বিজ্ঞানীরা চেষ্টা করছেন, আমরা আশাবাদ দেখছি বিভিন্ন নিউজ লিঙ্ক বা বিভিন্ন নিউজ পোর্টালে বিভিন্ন নিউজ দেখি
দেখে খুব আশাবাদী হই, কিন্তু আসলে মানে পক্ষান্তরে যে মৌলিক যে প্রত্যাশা, সেটা প্রত্যাশার কাছাকাছি আসলে কতদূর কি হচ্ছে, কতদূর কি হবে, এর এখনো কোনো আসলে সফলভাবে কোনো রকম গবেষণা কত এগোয়নি বা সফলতা পাচ্ছে এরকম কথাটা বলা যেতে পারছে না। যতক্ষণ পর্যন্ত না সফল হচ্ছে বিজ্ঞানীরা, ততক্ষণ পর্যন্ত আমরা এটি আসলে খুব দ্বিধা এবং সংকোচ থেকেই যাই। কিন্তু একটা বিষয় হচ্ছে, তবে আমরা মানুষ যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারি যে যে অবস্থান থেকে আমরা আছি না কেন, প্রত্যেকেই আমরা স্বয়ং স্রষ্টার কাছে, যার কাছে যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার সৃষ্টিজীবকে সুরক্ষা করবার দায়িত্ব তাঁরই, ঠিক আছে? এভাবে আমরা দেখতে পারি। আর এইটা যদি না হয়, মিরাকেল যদি কিছু না হয়, তাহলে আসলে মানে কি জানি না কি হবে। এটা মানে প্রত্যাশা প্রত্যাশা আসলে কি হতে পারে এটি বলে রাখে না। কারণ আমরা সবাই যদি আশাবাদের কথা বলি, হ্যাঁ ভালো কথা, আশাবাদের কথা বলবো, পজিটিভ কথা বলবো, ইতিবাচক কথা বলবো, এটা তো খুবই ভালো কথা, খুবই আলো মানে আলো এবং আধার ভেদ করে আলো, নতুন ভোর, নতুন আলো আসবে, এটি প্রত্যাশা করি। প্রত্যাশা আমাদের থাকতেই পারে, প্রত্যাশা করতেই পারি, কিন্তু এই ভয়াবহতাটা সম্পর্কে আমাদের সব থেকে, আমি কিন্তু সবসময় একটা কথা বলে থাকি এবং এই পর্যন্ত বলেছে যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সচেতনতার অভাব। আমরা কিন্তু আসলে সচেতন না, একেবারেই সচেতন না। কত পার্সেন্ট সচেতন? আমি আপনি সচেতন, কিন্তু সবাই তো সচেতন না। তো সচেতনতার যদি এই অভাব থাকে, তাহলে যদি এই যে সমস্যা, এটা দুইটা বিষয়, সচেতনতার তো সবচেয়ে বড় সমস্যা আছেই, পাশাপাশি অনেকে আছে খুব দারিদ্র্য সীমার নিচে যারা বাস করে, যারা দিনে আনে দিনে খায়, যারা আজকে হয়তো কাজ করলে তাদের খাবার জুটে, আহার জুটে, আগামীকাল কি খাবে সেটা তারা নিজেরাও জানে না। এই শ্রেণীর পরিসংখ্যানটা বেশ অনেক। তবে অনেক বলতে কি, মানে এই পরিসংখ্যানটা যতটাই হোক না কেন, এর একটা টোটাল পরিসংখ্যান করে এর যে দেশে বা যাদের আওতায় আছে, বিশেষ করে সরকার সহ শিল্পপতিরা, বিশেষ করে অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তির যে মালিক যারা আছেন, তাদের কথা, তাদের বিষয়গুলো তারা যদি নিজেদের মানুষগুলোর সব বিষয়গুলো নিশ্চিত করে, তাহলে সব থেকে বেশি, আমার মনে হয় সবচেয়ে বেশি খুবই ভালো হয় এই অর্থে। কারণ হচ্ছে এই দারিদ্র্য সীমার নিচে যারা বাস করছে, তাদের মানে যে যেখানে আছে, যার যেখানে বসবাস করে, সেই এলাকার সংশ্লিষ্ট জনপ্রতিনিধি আছে বা সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা শিল্পপতিরা, যারা ধনাঢ্য ব্যক্তিবর্গ আছে, তাদেরই কিন্তু মূলত এগিয়ে আসা উচিত। এটা একটা দিক। আর একটা সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় কঠিন সময় পার করছে একটা শ্রেণী, সেটা হলো যারা কারো কাছে কিছু চাইতে পারে না, কারো কাছে কিছু নিজের কষ্টের কথাগুলো বলতে পারে না। মধ্যবিত্ত একটা প্রকৃতির মধ্যবিত্ত যারা আছেন, তাদের খুবই একেবারে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছেন, যারা নিজের কথা বলতে পারে না, তা এই শ্রেণীটা কিন্তু খুব অসহায় আছে, খুবই মানে হতাশাগ্রস্ত, এবং সত্যিকার অর্থেই বলার অপেক্ষা রাখে না কী পরিমাণে হতাশাগ্রস্ত, এটা বলার অপেক্ষা রাখে না। প্রায় অনেককে দেখি যে যোগাযোগ করবার মানে বিভিন্নভাবে সহযোগিতার প্রত্যাশা, যে মানে ব্যক্তিগতভাবে সম্পর্কিত যারা আছেন,
তখন বোঝা যায় যে কি পরিমাণে অসহায়ত্বের মধ্যে জীবনযাপন করছেন। যতদূর সম্ভব চেষ্টা করা তাদেরকে সহযোগিতা করা একেবারে গোপনে। আমি দেখেছি এই ধারাটা এখন তৈরি হয়েছে, অনেকেই গোপনে সহযোগিতা করছে। গোপনে সহযোগিতা করাটা হচ্ছে হাদিস সম্মত। এটি সত্যিকার অর্থেই মানে খুবই ভালো গোপনে সহযোগিতা করা। কিন্তু সহযোগিতার নামে কিছু মানুষ যারা একেবারে যাদেরকে সরাসরি সহযোগিতা করছে তাদের তাদের সঙ্গে আসলে কি বলবো, দুইটা শ্রেণীর আছে। একটা হচ্ছে দাতা আর একটা হচ্ছে বিজ্ঞাপনদাতা। বিজ্ঞাপনদাতা কারা? যারা সহযোগিতা করছে হয়তো করে এই অসহায়ত্বের, আপনি দেখেছেন কি না যে যারা বাবা মার সমতুল্য এই বয়স্ক মানুষগুলো বা অসহায় মানুষগুলো, ভোকানাঙা মানুষগুলো যখন নতজানু হয়ে সামান্য কটা ইয়ের জন্য, ত্রাণের জন্য যখন নতজানু থাকে আপনার সামনে, চেহারাগুলোর দিকে একবার তাকিয়ে দেখেছেন? একবার ভালো করে তাকান, দেখবেন যে আসলে কতটা অসহায়, কতটা নতজানু। তো এই মুখগুলো নিয়ে আপনারা যারা বিজ্ঞাপন তৈরি করছেন, যারা বিজ্ঞাপন নিজেদেরকে জাহির করবার জন্য আমরা করছি, মানে আমার শুধু একটা জায়গায় আমার কথা, সেটা হলো যে শুধু একটা জায়গায় যে এই সমস্ত মুখগুলোকে নিয়ে আপনারা কেউ বিজ্ঞাপন করবেন না, বিজ্ঞাপন প্রদর্শন করবেন না। শুধু একটা জায়গায় আমার কথা, আপনি কি দিয়েছেন না দিয়েছেন আপনি নিজেকে জাহির করেন, সমস্যা নেই তো। এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো আপত্তি প্রকাশ করি না। কেন করি না? কারণ হচ্ছে সময়টা তো আসলে খুবই খারাপ। যেভাবেই হোক না মানুষ সহযোগিতা করছে, আমি এত মানুষগুলোকে সহযোগিতা করছি, এত মানুষকে আমি করছি, আমি মানে এটা এক ধারার আসলে আমাদের সহজাত প্রবৃত্তি। আমরা নিজেদেরকে প্রকাশ করি, নিজেদেরকে জাহির করি নানাবিধ কারণে। এর সাথে রিলেটেড বিভিন্ন বিষয় থাকে, বিভিন্ন বিষয় থাকতে পারে, হয়তো যৌক্তিক এবং অযৌক্তিক নানাবিধ ব্যাপার থাকতে পারে। তো এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার কথা হলো যে যাদেরকে আপনি করছেন, দান করছেন, যাদেরকে আপনি দান আসলে উপঢৌকন বা সহযোগিতা করছেন, যেটাই বলি না কেন, তো সেই অসহায়ত্বর মুখগুলোকে নিয়ে বিজ্ঞাপন প্রদর্শন করবার কোনো প্রয়োজন নেই। শুধু এইটুকু নিয়ে আমার কথা। এছাড়া আপনি আপনার মানে আপনি এত করছেন, সামনে নিয়ে করেন, যা খুশি তাই করেন, নিজেকে নিয়ে আপনি অনেক কিছু করেছেন। হ্যাঁ, এটা দিয়ে ভালো দিক এবং মন্দ দিক দুটো দেখার বিষয় আছে। আমরা ভালো দিকটাই দেখব, হয়তো মানুষ হবে, অনুপ্রাণিত হবে। এটা যদি আমরা ধরে নিই, হ্যাঁ অমুক সহযোগিতা করেছে। তবে আমি যেটা প্রত্যাশা করি বা যেটা আমি মনে করি, যতদূর সম্ভব এইসব বিষয়গুলোকে এড়িয়ে চলাটা অন্তত আমার ব্যক্তিগত ব্যক্তিগত মত। কারণ হচ্ছে দান বা সহযোগিতা করা, এটার মধ্যে মানে এক ধরনের এটা সহযোগিতা করে সামনে এসে নিজেদেরকে জাহির করা, এটা এক ধরনের পৈশাচিক আনন্দ। তো এটা অন্তত ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এইগুলো আমরা না করলেই সবচেয়ে ভালো হয়, সবচেয়ে সুন্দর হয়। এটা একটা বিষয়, এটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু সবথেকে বেশি আপত্তি আমার, কেউ যদি এটা করতে চান, পৈশাচিক আনন্দ চান, এটা তাদের নিজস্ব বিষয়। কিন্তু আমার সবচেয়ে বড় আপত্তি যে আপনি যাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে নিয়ে, তাদের মুখগুলোকে নিয়ে, অসহায়ত্ব মুখগুলো নিয়ে সামনে নিয়ে আসা, বিজ্ঞাপন প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই। এটা অন্তত করবেন না। এই একটা দিক। আর অনেকেই দেখেছি সহযোগিতা করছে, বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করছে। তো এর মাঝে হঠাৎ করে আমি কিছুক্ষণ মানে গতকাল কি মেবি হঠাৎ দেখলাম, এটা সব কিছুর চিত্র একটি, যে একটি ব্যাংক তাদের বিভিন্ন
হসপিটালে বিভিন্ন জায়গায় গিয়ে সহযোগিতা করছে, ব্যাংকের কথা বলছে, সহযোগিতা ভালো কথা, সহযোগিতা করছে, এটা ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ব্যাংকের যারা এমপ্লয়ি যারা আছে, কর্মকর্তা কর্মচারী যারা আছে, মূলত কর্মচারী একেবারেই নিরেট যারা, মানে যাদের আসলে সহযোগিতাটা দরকার, একেবারেই নিম্ন শ্রেণীর যারা, শ্রেণীর বিভাজনটা আমি পছন্দ করি না, মানে মূলত হচ্ছে যাদের আর্থিক সহযোগিতা সংস্থানটা নেই তাদের কথা বলছি। তাদেরকে আপনারা কতটুকু সহযোগিতা করছেন, এটা সবার আগে দেখার দরকার। তাদেরকে আপনি আপনার ব্যাংকে যারা আছে আসলে ধন্যবাদ, অনেকেই যুক্ত হচ্ছেন এর সঙ্গে, আসলে কৃতজ্ঞতা স্বীকার করে নিই যারা যুক্ত হচ্ছেন। কাজী আসমা আজমেরি তিনি বলছেন, আমি খুলনার লবণচোড়া পাঠিয়েছিলাম 18টি ব্যাগ, সেখানকার লোকজন বলছে আমাদের ছবি তোলেন। আমরা চাই যে আমাদের ছবি তুলে মানুষ যাতে আমাদের সবাই সাহায্য করে, আমরা না খেয়ে আছি। আপনি কি বলবেন? হ্যাঁ, প্রশ্নটা এটাকে আমি অন্তত পক্ষে সাপোর্ট করি না, আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। কেন সাপোর্ট করি না? কারণ হচ্ছে এটা আমার ব্যক্তিগত অভিমত। কেউ যদি ব্যক্তিগতভাবে বলে থাকে সেটা তাদের ছবি আপনি তুলতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার কাছে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে তাদের খোঁজ খবর রাখা, তাদের সহযোগিতা করবার যে ব্যাপারটা, তাদেরকে প্রকাশ করবার প্রয়োজনটা পড়ে না। আমাকেই খুঁজে নিতে হবে কে না খেয়ে আছে, কে ভোকানাঙা আছে, কার সহযোগিতাটা দরকার। আমি বলতে সেটা এখানে প্রতীকী হিসেবে বলেছি, সেটা যেই হোক, আমি সরকার বা আমি অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তি, অর্থবিত্ত বা আমার মানে দান করবার মতন সহজ আছে, ক্যাপাবিলিটি আছে, তো মানে তাদের কথা বলছে, তো আমার উচিত হচ্ছে তাদেরকে খুঁজে বের করা। এটা আপনি যেটা বলছেন এর পরিসংখ্যানটা খুবই কম, বা অসচেতনভাবে তারা বলছে যে আমাদেরকে ছবি নেন, ছবি নিয়ে প্রকাশ করেন যে আমরা ভুকানাঙ্গা আছি বা এসে। তো এটা মানে অসচেতনতার জায়গা থেকে এটা আমি সাপোর্ট করি না, কোনোভাবেই সাপোর্ট করি না। কারণ আমাদেরই দরকার হচ্ছে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে খুঁজে বের করা, ঠিক আছে? তারা কেন সামনে আসবে? আমরা যেহেতু যাচ্ছি না। তবে এই যে কথাটা বলছেন, এটা কখন বলে একটা মানুষ, কখন বলছে? যখন সে একেবারেই মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে, যখন খুবই নাজুক অবস্থা, তখন এই মানুষগুলো কথাগুলো বলে। কিন্তু এটার জন্য দায় কিন্তু আমাদের, এই যে কথাগুলো বলে এটার জন্য দায় আমাদের। আমরাই কিন্তু খুঁজে বার করছি না, আমরাই কিন্তু তাদেরকে খুঁজে বার করছি না। তাদের যে প্রত্যাশা আছে, প্রত্যাশা অনুযায়ী সেই সহযোগিতাটুকু করছি না, ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে এটাকে আমি এভাবে দেখি, ঠিক আছে? এটা আমাদের দায়, আমাদের জন্য, মানে আমরা তাদেরকে খুঁজে বার করে প্রকৃত প্রস্তাবে সহযোগিতাটুকুন করছি না। আপনি দেখেন সরকার কিন্তু প্রচুর সহযোগিতা করছে। আপনি জানেন যে প্রায় 73,000 কোটি টাকার যে প্রণোদনার ঘোষণা সহ ধারাবাহিকভাবে যখন যেখানে যা দরকার, এই পরিসংখ্যানটা আসলে টোটাল পরিসংখ্যানটা মানে আমার এই মুহূর্তে হাতে নেই, মানে অনেক এটার বলা যায় ধারাবাহিকভাবে যখন থেকে এই মহামারী কাল শুরু হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন থেকে এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে এই কোভিড-19কে, তো তখন নানাবিধভাবে সহযোগিতা করছে যে না, বা সহযোগিতায় এগিয়ে আসছে বা সহযোগিতা করছে। তবে এটা এটা সরকার এক্ষেত্রে আন্তরিকতার কোনো অভাব নেই, এটা বলার অপেক্ষা রাখে না, কোনো রকম অভাব নেই। তো কিন্তু প্রশ্ন হচ্ছে যে সহযোগিতা বা যে অর্থ প্রণোদনার যে ঘোষণা বা যেটি বাজেট, এটির কতটা প্রপার ইউটিলাইজ কতটা হচ্ছে, মানে যার জন্য দরকার, যার জন্য বাজেট
ইয়ে করা হচ্ছে, সে কি প্রকৃত প্রস্তাবে পাচ্ছে কিনা, এটা এটা খুব এটা হচ্ছে নিশ্চিত করা খুবই প্রয়োজন। আপনারা দেখেছেন যে সরকার ইতিমধ্যেই তাদের জনপ্রতিনিধি যারা আছেন তাদের মাধ্যমে খাদ্য সহায়তা তুলে দেওয়ার যে চেষ্টা বা সেটি করে আসছেন। এর মধ্যে দুর্ভাগ্যজনক হচ্ছে সত্য যে জনপ্রতিনিধিগুলো কিছু মুষ্টিমেয়, সবাই না, মুষ্টিমেয় কিছু জনপ্রতিনিধি যে এই এই দুঃসময়ে আসলে লোভ সংবরণ করতে পারেনি। হয়তো যে চেয়ারম্যান বা মেম্বার বা কাউন্সিলর বা যাই বলেন না কেন, যারা এই সময়ে চাল চোর হিসেবে চিহ্নিত হয়েছে বা যাদেরকে বরখাস্ত করা হয়েছে, সরকার ইতিমধ্যেই খুবই আশাবাদী কথা যে সবাইকে অন্তত যাদেরকে প্রমাণিত হিসেবে প্রমাণ পেয়েছে তাদেরকে বরখাস্ত করেছে এরকম। তবে কেউ কেউ চোরের মার আবার বলো গড়া এরকমও আছে। কেউ কেউ হয়তো সংবাদকর্মীদের বা সংবাদ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কারো কারো নামে যখন সংবাদ প্রকাশ হয়েছে, সংবাদকর্মী বা সংশ্লিষ্ট সংবাদকর্মী যিনি সংবাদ প্রকাশ করেছেন অথবা যে পত্রিকাটি বা যে নিউজ পোর্টালটি সংবাদ প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে মানহানি মামলা বা মামলাও করেছেন। এটা হচ্ছে চোরের মায়ের বড় গলা কথাটা, কিন্তু এভাবে আমরা দেখতে পারি যে তো এই বিষয়টাও দেখার বিষয়, খুব দুঃখজনক আসলে। এখন প্রশ্ন হচ্ছে যাদেরকে আপনি, যেসব জনপ্রতিনিধিকে আপনি নির্বাচন করেন, মনোনীত করেন যে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করবার জন্য, তা মনোনীত করবার আগে তাদের আসলে হিস্ট্রি আপনার তো প্রথমত তাদের হিস্ট্রি জানা দরকার, তাদের একেবারেই অতীত হিস্ট্রি আসলে জেনে বুঝে থেকে জেনে বুঝেই কিন্তু তাদেরকে সহজ মানে নির্বাচন করা দরকার বা তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে। তো যে কথা বলছিলাম যে আসলে আপনার মানে আমাদেরকে আসলে তাদেরকেও চিহ্নিত করতে হবে যে যারা মূলত অসাধু যারা আছে, অসৎ যারা আছে, তাদের আসলে উচিত মানে সবার আগে প্রথম থেকেই যাদেরকে নির্বাচিত করবার আগে তাদেরকে আসলে পরীক্ষা নিরীক্ষা করে বা জেনে বুঝে তাদের ফার্স্ট হিস্ট্রি দেখে তাদের সব কিছু দেখে বুঝেই মানে করবার উচিত ছিল, চিহ্নিত করবার উচিত ছিল। যদি সেটা হতো, তা সেটা যদি প্রকৃত হয়নি যে তা না, আমি সেটা বলি নাই, কিন্তু যদি প্রকৃত প্রস্তাবে, কারণ হচ্ছে আপনি জনপ্রতিনিধিদের আপনি দেখবেন যে একটা বিরাট পরিসংখ্যান আছে, তার মধ্যে মুষ্টিমেয় কয়েকজন অসাধু বা অসৎ পন্থা অবলম্বন করেছে বা তারা ই করেছে। তো এটা এই বিষয়গুলো আসলে খুব কঠোর ভাবেই সেটি চিহ্নিত করা দরকার। যে যদিও সরকারি দল বা দলের আমরা দেখেছি যে সরকারি দলেরই কিন্তু বেশিরভাগ, আওয়ামী লীগের যারা খাদ্য চাল চোর যাদেরকে চিহ্নিত করা হয়েছে তা সরকারি দলেরই বেশি। তো তো সেই জায়গা থেকে আসলে অন্তত চেষ্টাটা করা হয়নি তা না, করা হলেও সেটির আসলে আরও বেশি খুব সেন্সিটিভ বিষয়। তো মুষ্টিমেয় কয়েকজনের জন্য সবার দুর্নাম হয় একটি ইয়ের জন্য। আপনি দেখেন যে একটা কথা সত্য যে এই যার ফলশ্রুতিতে সরকার কিন্তু জিরো টলারেন্স দেখাচ্ছে। সরকার নিজেদের দলের লোক বলেই কিন্তু ছাড় দিচ্ছে না কাউকে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একেবারে দায়িত্ব কণ্ঠে বলেছেন যে আমি যাদের জন্য সহযোগিতা করছি বা যাদেরকে আমি সহযোগিতা প্রদর্শন করছি তাদের যদি কেউ করে হস্তক্ষেপ করে বা কোনো রকমভাবে তাদেরকে চুরি করে বা তাদেরকে এইসব অসাধুদের কিন্তু একেবারে কোনো রকমভাবে ছাড় দেওয়া হবে না, এরকম হুঁশিয়ারি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এবং হুঁশিয়ার শুধু করে দেননি, এটার বাস্তবায়নও দেখিয়েছেন। আপনারা দেখেছেন যে অনেককে বরখাস্ত করা হয়েছে।
তো যাই হোক, এটার পরিসংখ্যান মানে জনপ্রতিনিধি মানেই খারাপ, ব্যাপারটি এরকমভাবে চিন্তা করার কোনো সুযোগ নেই। তবে এই জায়গা থেকে অনেকেই আসলে যে পরিমাণে সহায়তা বা সহযোগিতা, প্রণোদনা, বাজেট বা বরাদ্দ যেটা হয়েছে, এটার প্রপার ইউটিলাইজ করবার জন্য আসলে প্রপার, যেহেতু জনপ্রতিনিধিরাদের মুষ্টিমেয় কজনের জন্য এই পরিসংখ্যান বা এই ধারাটা আসলে মানে ব্যর্থ হয়ে গেছে বলা যায়। মানে ব্যর্থ হয়ে গেছে মুষ্টিমেয় কয়েকজনের জন্য। এই ক্ষেত্রে আমরা আসলে বিকল্পভাবে কি হলে বেটার হয়, বিকল্পভাবে সরকারের সশস্ত্র বাহিনী বা সরকারের কেডার, বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তাদের ব্যাপারে হয়তো বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে এটার একটি ভালো পরিসংখ্যান ইতিমধ্যে এসেছে। যদিও একেবারে জনতা যারা আছে তারা যদিও বিশেষ করে যদিও সেনাবাহিনীর কথাটি একেবারেই মানে সরাসরি বলেছে যে সেনাবাহিনীর হাতে যদি এই ধরনের দায়িত্ব দেয়া হয় তাহলে এটার হচ্ছে প্রপার ইউটিলাইজটা ভালো হবে। এটা খুবই ভালো কথা। কিন্তু এর মাঝে আসলে সরকার ইতিমধ্যেই এটির একটি এই অব্যবহিত এই চিন্তার এর ভেতর থেকেই সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যে সহযোগিতা সবারকে সমন্বিতভাবে সমন্বয় করবে বা সহযোগিতা করবে, আপনি এটা করবে, কিন্তু এটার মানে মনিটরিংয়ের যে বিষয়টা, মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে 64টি জেলার, প্রতিটি জেলার জন্য একজন করে সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এটা এই জায়গাটা মানে আমি আসলে এটা নিয়ে কথা বলতে মানে আসলে আমি কোনো রকম নেতিবাচক কথা বলতে চাই না, কিন্তু প্রশ্ন হচ্ছে সচিব মহোদয় বা এই ক্যাডার মহোদয় যারা আছেন, বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তা মহোদয়, অন্তত তারা এ পর্যন্ত মানে তারা দুর্নীতি করেছে এই নজিরটা আসলে খুব বেশি পাওয়া যায় না, সেই অর্থে পাওয়া যায় না। ব্যতিক্রম যে নাই সেটা ভিন্ন কথা, ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। এই ক্যাডারটা, এই প্রশাসনিক ক্যাডার বা সরকারের যে এই ধারাটি আশা করি সফল হবেন। তবে খুব ভালো হয় যে যদি এই ধারাটি সফল হবেন প্রত্যাশা করতে পারি। সবার সহযোগিতা নিয়ে তারা এটি মনিটরিং করবেন, যেটি আসলে পৌঁছে কিনা, এটি খুবই ভালো কথা। সরকার সেটি বুঝবে, সরকার বুঝে নেবে। আমরা সরকারের উপর আস্থা রাখতে পারি এই জায়গাটি, এবং আশা করা যায় যারা সচিব মহোদয়গণ মনিটরিং করলে তাদের তো আসলে বিশ্বাস অন্তত পক্ষে এই শ্রেণীটা এখনও মানে নষ্ট হয়ে যায়নি। তথাপি মানে ওই অর্থে মানে যেটা আমি বলেছি সব জায়গায় কিন্তু ভালো মন্দ আছে। তো একটা মানে যেমন আমরা সেনাবাহিনীর কথা বলা হচ্ছে, এটা একেবারে জনতার মধ্য থেকেই এটি এসছে, কিন্তু এটার একটা সব অনেক বিষয় আছে। সরকারকে আসলে কৌশল অবলম্বন করে চলতে হয়। আপনি দেখবেন যে সরকারের কিন্তু পুলিশ প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, তারপর বিভিন্ন ধারার ইয়েরা আছে, ক্যাডার, সরকারের যে ক্যাডার বাহিনী, বিশেষ করে প্রশাসনিক ইয়েরা আছেন। তো অনেক বিভাগ আছে। তো সবারই সমন্বিত প্রয়াসের ভেতর দিয়ে একটি ভালো কাজ করা যেতে পারে। এক্ষেত্রে আসলে সচিব মহোদয়গণকে মনিটরিংয়ের দায়িত্ব দিয়েছেন, এটা ভুল কাজ হয়েছে আমি অন্তত পক্ষে মনে করি না। কারণ আমরা বিশ্বাস করি যে অন্তত পক্ষে তারা মনিটরিং খুব ভালো করবেন। তবে অনেকেই বলে যে আসলে এসির ইয়েতে বসে বা শৌখিন মানে এর থেকে বেরিয়ে গিয়ে মানে সবচেয়ে মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদেরকে দায়িত্ব দিলে, দায়িত্ব তাদেরকে দেয়া বিষয়টা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব আসলে যার উপরে ন্যস্ত আছে বা যাদেরকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবার কথা বলা হচ্ছে তা কিন্তু সেভাবেই আছে বা সেভাবেই পালিত হচ্ছে। কিন্তু মনিটরিংয়ের ব্যাপারটা মানে হচ্ছে
তারা কিন্তু সচিব মহোদয়গণ এটা মনিটরিং করবেন পুঙ্খানুপুঙ্খভাবে, ইয়েটা ডিস্ট্রিবিউশনটা ঠিক হচ্ছে কিনা, না হলে কোথায় সমস্যার উত্তরণের কল্পে তারা হয়তো তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বা সরকারকে অবহিত করবেন এই বিষয়গুলো। তবে আমি মনে করি যে এই যে কাজটা এটা কিন্তু খুবই মানে সময়োপযোগী এবং গতিশীলতা আনবে এটা প্রত্যাশা করা। অনেকেই হয়তো বলছে যে সচিব মহোদয়গণ তারা খুব শৌখিন হয়, তারা খুব হয়। ভাই কথা বললে তো কথা বলাই যায়, কথা বলার তো আসলে কথার শেষ নাই। এখন একজন সচিব যে ক্যাডার বাহিনী বা যেভাবে এসছে পড়াশোনা করে বা যেভাবে অন্তত পক্ষে অভ্যস্ত বা যে কাজটা যেভাবে করেছে, এখন তাকে তো সরকারের সচিব মহোদয়গণকে সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো কিন্তু পালন করেন সচিব মহোদয়গণ। ঠিক আছে, অনেকে আমরা মনে করি যে মন্ত্রী মহোদয় এক একটা মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়গণ কাজ করেন, করেন। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু সেটা নির্বাচন করার জন্য আপনি যত করেন না কেন, মূলত হচ্ছে কিন্তু প্রাণ শক্তি হচ্ছে সচিব মহোদয়গণ। এক একটা মন্ত্রণালয়ের সচিব মহোদয়গণ যদি সচেতন, বিশেষ করে সৎ এবং নিষ্ঠাবান এবং হন, তাহলে সেই মন্ত্রণালয়টা কিন্তু হতে বাধ্য। ঠিক আছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই একটা ধারা আছে বা এই একটা বিভাগ আছে বা যে শ্রেণী আছেন যারা যদি সৎ হন, তারা অন্তত পক্ষে সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় সত্যিকার অর্থেই ভালো কাজ করবে। আপনি দেখে থাকবেন যে মন্ত্রণালয়গুলো ভালো কাজ করছেন সেই মন্ত্রণালয়ের আসলে সচিবগণ কিন্তু খুবই অ্যাক্টিভ এবং খুবই সৎ, এটা বলার অপেক্ষা রাখে না। মন্ত্রী মহোদয় যারা আছেন তাদের এটা ভালো কথা, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে সচিব মহোদয়ের কিন্তু অ্যাক্টিভিটিস বা তাদের সততা, এটা কিন্তু সবার আগেই সবচেয়ে বেশি জরুরি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে যে সকল মন্ত্রণালয় খুব ভালো করছে, যে সকল মন্ত্রণালয় সফল হচ্ছে, সেই সব মন্ত্রণালয় আসলে সচিব মহোদয়গণের এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একটা ধারা তৈরি হলো। আশা করি যে সকল সচিব বা মানে সেই সমমান পর্যায়ের ব্যক্তিবর্গ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আশা করি খুবই ভালো করবেন, খুবই সফল হবেন। কারণ এই জাতির এই ক্রান্তিকালে অন্ততপক্ষে তারা খুবই ভালো করবেন, এটা প্রত্যাশা করা যেতেই পারে। আমরা সেই প্রত্যাশাটা রাখতেই পারি। সমালোচনা করলে সমালোচনার কোনো শেষ নেই। ঠিক আছে, কারণ সমালোচনার আসলে শেষ নেই। সমালোচনা করার আসলে এখন সময় হচ্ছে সহযোগিতা করা, সমালোচনা না করে সহযোগিতা করা। এই সময়ে, এই দুঃসময়ে আসলে আমাদের আসলে সমালোচনা করা থেকে আসলে সহযোগিতা করার এই সবথেকে বেশি জরুরি। প্রশ্ন হচ্ছে, আমি যে কথাটা বলছিলাম যে আসলে দান করবেন, সহযোগিতা করবেন, অনেকে দেখা গেছে যে সরকার সহযোগিতা করছে, কিন্তু সরকার সংশ্লিষ্ট দায়িত্বরত যারা আছেন তারা নিজেদেরকে এতভাবে শো অফ করেন যে মনে হচ্ছে যে তারা ব্যক্তিগত নিজের বাপের থেকে সহযোগিতা করছেন, এরকম একটা ব্যাপার। সবার কথা বলছি না, ব্যতিক্রম বেশিরভাগ ক্ষেত্রেই এরকমটি ঘটছে। ভাই এটা দরকারটা কি? যাই হোক, এখন বিষয়টা হচ্ছে অনেক কথাই বলা যায় আসলে এই দুঃসময়ে। আসলে কথাগুলো বললে মানে খুব আফসোস থেকে বলতে হয়, কষ্ট থেকে বলতে হয়, কারণ এগুলো কিন্তু দৃষ্টিকটু, খুব চোখে পড়ে। ঠিক আছে, তারপরেও অন্ততপক্ষে আমি বলবো যে এই সময়টাতে মানুষ আসলে এমনিতেই ঘরবন্দি আছে, মানুষ আসলে খুব খারাপ অবস্থায় আছে, মানুষ জানে না কে কখন কী অবস্থায় থাকবে, কে বাঁচবে না কে মরবে। অনেক চেনা জানা পরিচিত অপরিচিত অনেককে দেখছি খুব তাজা প্রাণ, মানে যারা দেশের বাইরে আছেন, অনেককে দেখছি যে মানে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তো এই যে বিষয়গুলো, এত হতাশা, এত মানে দুঃখ
দুঃখকালীন এই সময়, এই ক্রান্তি যে যাচ্ছে, আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখি এত হতাশা, অনেকেই হতাশা প্রকাশ করছে। আসলে এটা তো স্বাভাবিক বা এই হতাশা, কারণ সময়টা খুব খারাপ যাচ্ছে। এর মধ্যে অনেক এর মধ্যে হো কিছু কথা বলছে, সেটা হলো যে হো যেটা বলছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস মানে কিছু বিষয় পরামর্শ দিয়েছে। সেটা হলো যে তারা আন্তর্জাতিকভাবে হয়তো ইয়ে করেছে, কনসার্ট বা এরকম কিছু ঘরে বসে থেকেই আন্তর্জাতিক মানের শিল্পীবৃন্দ যারা আছেন তাদের নিয়ে কনসার্ট করেছে, বা এরকম চিন্তাভাবনা বা এই প্ল্যানগুলো করেছে, বা এটা এই দিকে করছে। বা অনেকেই বলছে যে যে এই সময়টাতে যারা দুঃসহ কাল বলছে, দুঃখজনক হলে সত্য, সবাই খুব এত বেশি মানে ফার্স্ট্রেট, এত বেশি হয়ে গেছে যে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, এত বেশি দ্বিধাগ্রস্ত, এত বেশি মানে কি বলবো, এটি একটি দোদুল্যমানতাই ভুগছে যে বাঁচা মরার লড়াই, এটি এক ধরনের বলা যেতে পারে। খুব এই যে একটা মানে এই যে একটা দুঃসহ সময়, এটা এই সময়টাতে মানুষ আসলে কে কিভাবে বাঁচবে, কে কিভাবে করবে, এগুলো নিয়ে আসলে এখন আসলে সমালোচনা করার কথা না। যে যেভাবে পারে অন্তত বাঁচুক, যে যেভাবে পারে অন্তত বেঁচে থাকুক। কেউ হয়তো দেখা গেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের করছে, সুন্দর সুন্দর ছবি আপলোড করছে, খাবার ছবি আপলোড করছে, অনেকেই নিজেরা রান্না বান্না করছে, সহযোগী এগুলো করছে। তো এটা করুক না, সমস্যা কি? অনেকে আমি দেখেছি যে এই সময়টাতে সবচেয়ে বেশি খারাপ একটা সময় হচ্ছে আমাদের যারা বিশেষ করে ভাটি এলাকার মানুষেরা, কৃষক যারা, কৃষিজীবী যারা আছেন, তারা খুব দুঃসহ কাল চলছে এই সময়টাতে। কারণ হচ্ছে কৃষি ইয়েতে যে পরিমাণে কর্মী দরকার, সহযোগিতা করবার জন্য, তারা বিভিন্ন আমাদের ভাটি এলাকায় যারা অন্তত ধান কাটার জন্য লোক যারা কাজ করেন, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, ফরিদপুর, পাবনা বা বিভিন্ন জায়গা, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে লোক আসেন। কিন্তু এই কোভিড-19 বা এই সময়টাতে আসলে তারা আসলে আসতে পারছেন না। বা যদিও সরকারের পক্ষ থেকে যদিও তাদের ব্যাপারে শিথিল আছে, তারা যেতে পারবেন বা করতে পারবেন, তবুও অন্ততপক্ষে খুব এক জেলার মানুষ অন্য জেলায় যাওয়াটা এটি আসলে হুমকি স্বরূপ। সেই ক্ষেত্রে এর বিকল্প আসলে কৃষি মন্ত্রণালয় রীতিমতন আমার কাছে মনে হচ্ছে যে ব্যর্থই বলা চলে। ব্যর্থ এই অর্থে কারণ হচ্ছে তারা সরকারের এত বাজেট, এত প্রণোদনা, এত কিছু হচ্ছে, এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের যে সরকারের কাছে প্রস্তাবনা যে করা, হয়তো তারা রিকোয়েশন বা প্রস্তাবনা আকারে তারা সরকারের কাছে পেশ করেন, কিন্তু সেটা এই যে খুব প্রয়োজনীয় যে জরুরি যেটা, সেটা হচ্ছে ধান কাটার যে মেশিন, ধান কাটার মেশিন কিন্তু খুব বেশি প্রয়োজন। বিকল্প হিসাবে এটি হচ্ছে সবথেকে বড় প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে ধান কাটার মেশিন কি পরিমাণে বরাদ্দ দেয়া আছে বা কি পরিমাণে আছে, সেটা সেই অর্থে যে পরিমাণে দেওয়ার দরকার সেই অর্থে নেই, বা নেই বলা চলে, বলা একরকম। তো এই সময়টাতে আসলে তাহলে মানুষ বাঁচবে কী করে? দেখা গেছে অনেকেই প্রচুর কৃষির উপরই নির্ভরশীল, তাদের কর্মী ছাড়া আসলে ধান কেটে আনা খুবই দুঃসাধ্য বিষয়। তারা হয়তো মাঠে নেমেছেন ধান কাটার জন্য সপরিবারে বলতে যারা পুরুষ আছেন পরিবারে, যারা সক্ষম আছেন, তারা সবাই ধান কাটতে নেমেছেন। শুধু সক্ষম বলতে কি, যারা একে বয়োবৃদ্ধ আছেন তারাও কিন্তু নেমেছেন। তো এই ক্ষেত্রে আসলে তাদেরকে কারা সহযোগিতা করবে? এই জায়গাটা থেকে আমাদের
মহামানব রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের সুযোগ্য উত্তরসূরি এবং জ্যেষ্ঠ সন্তান আমাদের ভাটি এলাকার, বিশেষ করে কিশোরগঞ্জের 4 আসনের ইটনা, মিটামন ও অষ্টগ্রাম 3টি উপজেলা নিয়ে যে আসন, কিশোরগঞ্জ 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনতা রেজওয়ান আহমেদ তৌফিক এমপি মহোদয়, তিনি একটি পরিকল্পনা করেছেন, বেশ আগে থেকেই পরিকল্পনাটি করেছেন, আমাদেরকে বলেছেন, বা পরিকল্পনাটি অনেক আগে থেকে, আজকে থেকে না, তিনি পরিকল্পনাটি করেছেন অনেক আগে থেকে। যে আজকে শুরু হয়েছে ব্যাপারটি এরকম না, তিনি চেষ্টা বা সেই রকম পরিকল্পনা বা সেরকম চেষ্টা অন্তত পক্ষে করার, যে এটিকে উত্তরণে এই সমস্যা থেকে উত্তরণের উপায় অন্বেষণ করেছেন এবং চেষ্টা করেছেন। তিনি অন্তত সরকারের ঊর্ধ্বতন মহল থেকে সহযোগিতা বা ধান কাটার মেশিন বা যাবতীয় যত ধরনের বিষয় দরকার, এর থেকে তিনি চেষ্টা করেছেন যাবতীয়ভাবে। কিন্তু তার মধ্য থেকে যেটুকুন সবচেয়ে খুব আশাবাদের ব্যাপার হচ্ছে, তিনি নিজেই আসলে মাঠে নেমে গেছেন। এটি অনেকে অনেকভাবে নিতে পারে, অনেকে বলতে পারে যে শো অফ করা হচ্ছে, করা হচ্ছে, যেভাবেই বলুক, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, যদি একটা মানুষকে আপনি জানেন, এই মানুষটাকে আপনি যদি জানেন যে নির্বাচনের আপনি বাংলাদেশে যত এমপি মহোদয় আছেন, একেবারে মানে আমার ব্যক্তিগতভাবে আমার খুব অন্তরঙ্গ আলোকে আমি তাকে জানি, তিনি আমার অভিভাবক তুল্য। আমি বলছি ব্যাপারটি এরকম না, মূলত হচ্ছে যারা আপনারা তাকে জানবেন যে একেবারে নিরেট, মানে যে মানুষটি যিনি বঙ্গভবনে বিলাসবহুল জীবন যাপন করবার সুযোগ সুবিধা রয়েছে, সব রকমের সুযোগ সুবিধা রয়েছে, তার মধ্য থেকে তিনি মাসের অন্ততপক্ষে যেই সময়টা বিশেষ করে সংসদীয় অধিবেশন থাকে খুব প্রয়োজন থাকে, এছাড়া তিনি মাসের সবটুকুন সময় কিন্তু তার এলাকার সেই গণমানুষের সঙ্গে সম্পর্কিত থাকা, গণমানুষকে সহযোগিতা করা, মানে আশ্বাসে বিশ্বাসী না, তার মধ্যে একটা দেখেছি যে তিনি কখনো আশ্বাস দিয়ে সেই আশ্বাস পালন করেন না, বা যেটা তিনি পারবেন না সেটা কিন্তু কখনোই আশ্বাস করে দেন না। তিনি একেবারে নিরেট সত্য কথাটাই বলেন। কেউ তার কাছে গেলে মনের প্রাণ খুলে তার কথা বললে তিনি যে যৌক্তিক হয় সেটি তার পক্ষ থেকে যেটুকুন করার চেষ্টা করেন। কিন্তু অযৌক্তিক এবং মানে আমরা আছে না, আমাদের আসলে অনেকেই অযৌক্তিক অনেক কিছু করে থাকি, তো এগুলোকে অন্তত বুঝিয়ে দেন যে এটা বাস্তবায়ন করা তার পক্ষে সম্ভব না, অথবা সেটা বাস্তবায়ন করা কোনোভাবেই কারো পক্ষেই সম্ভব না, কারো পক্ষে যেটা সম্ভব না তার পক্ষে সেটা সম্ভব না। এই হচ্ছে বিষয়, মানে এই হচ্ছে ব্যাপার। তো তিনি বিশেষ করে একেবারে সক্ষম যারা আছেন, বলা যায় খুব এই সময়টাতে সবচেয়ে বেশি মানে সময়ের একেবারে সাহসী সন্তানের মতো যারা ঝাঁপিয়ে পড়তে পারে, সেই হচ্ছে তরুণরাই হচ্ছে সব থেকে বড় দুঃসময় কালগুলোকে অতিক্রমণ যাত্রায়। আপনারা দেখে থাকবেন যে আমরা বাংলাদেশে যতগুলো ক্রান্তিকাল অতিক্রমণ করেছে, মহান মুক্তিযুদ্ধ সংগ্রাম থেকে শুরু করে আপনি যত ধারার সংগ্রাম, আপনি ব্রিটিশ বিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম, ভাষা আন্দোলন, যা বলেন না কেন, সব কিছুতেই কিন্তু তরুণদের অংশগ্রহণ, তরুণদের সহযোগিতা, তরুণদের আত্মাহুতি, তরুণদের আত্মত্যাগ, এটার জন্যই কিন্তু সব থেকে বেশি সফল হয়েছে। তো সেই জায়গা থেকে, সেই পরিকল্পনা, সেই বিবেচনা বোধ থেকে তিনি সবার আগে যাদেরকে তার এলাকার, যাদের উপর তার মানে কি বলবো, যারা তার কথা শুনবে, সবাই যারা তার কথা শুনবে, তাদেরকে নিয়ে, বিশেষ করে ছাত্রলীগ যারা আছে তাদেরকে নিয়ে তিনি একটি করেছেন, বা উপজেলা ওয়ারি যারা বা তাদেরকে নিয়ে একটি করেছেন। মাঠে নেমে গেছেন, সহযোগিতা করেছেন, সবাই খুব উৎফুল্ল হয়েছে। আমি অনেককে দেখেছি যারা কখনোই
কাঁচি হাতে নেয়নি, কখনোই মানে মাঠে যায়নি, এরকম এরকম ছেলেরা, এরকম ব্যক্তিরা কিন্তু মাঠে নেমেছে। তো সেই ক্ষেত্রে আসলে ছাত্রলীগকে ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। কারণ হচ্ছে এই পরিকল্পনাটি তিনি কিন্তু প্রথম থেকে করেছেন। তিনি যখন সবাই করোনা ভাইরাসে যখন আক্রান্ত হচ্ছে দেশ যখন, তখনই কিন্তু এই চিন্তাগুলো তিনি করেছেন। তো সেই চিন্তার জায়গা থেকে শুধু চিন্তা করেন না, তিনি চিন্তাকে বাস্তবায়ন করেন। তিনি নিজে মাঠ পর্যায়ে কাজ করেছেন। এখন ছাত্রলীগের সেই দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়ছে, হয়তো আপনারা দেখে থাকবেন, হয়তো অনেকেই ফেসবুকে আপডেট দিচ্ছে বা ছবি দিচ্ছে। ভাই একটা মানে এখন এটা হচ্ছে কি, এটাকে আসলে পজিটিভলি নিতে হবে, এটাকে শো অফ করার ব্যাপারগুলো মনে করার কিছু নেই। এটাকে পজিটিভলি গ্রহণ করেন, যে এভাবে গ্রহণ করেন যে আমি কৃষি, মানে আমার পূর্ব প্রজন্ম আমি কৃষিকাজ করেন, আমার পূর্বপুরুষ কৃষিজীবী ছিলেন। এটা কিন্তু গর্বের ব্যাপার, এটা কিন্তু মানে আসলে গর্বের মতো করে বলতে হবে যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। আসলে এই যে জায়গাটা থেকে মানে তারা হয়তো ছবি ফেসবুকে আপলোড দিয়েছেন, এটাকে অনেকেই দেখি সমালোচনা করেছেন। আমি মনে করি যে অন্তত সমালোচনা তো করাই যায় ভাই, আগে মাঠে গিয়ে কাজ করেন। আমি পেরেছি, আপনি পেরেছেন, মানে আমরা পেরেছি, আমরা না পেরে আসলে সমালোচনাটা সবাই করা যায় ভাই। এখন সমালোচনা অনেকেই করা যায়। আমি শুধু একটা কথা বলছি, সেটা হলো যে অন্তত পক্ষে যেটা মানে বিজ্ঞাপন যেন না, যেটা মানে যোগ থেকে, এছাড়া সামগ্রিক এই সময়ে কে কীভাবে করলো না করলো এই বিষয়গুলো নিয়ে সমালোচনার থেকে কে কতটুকু কাজ করেছে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এই যে ছাত্রলীগ, এর সাথে অনেকেই, ছাত্রলীগের সাথে অনেকেই আছে অন্যান্য কৃষক লীগ। এখন একটা প্রশ্ন হচ্ছে যে কৃষক লীগ, বাংলাদেশ কৃষক লীগের আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের মধ্যে একটি অন্যতম, যিনি জাতির জনক বঙ্গবন্ধু নিজ হাতে যে সংগঠনটি করেছেন কৃষক লীগ, এই কৃষক লীগের আসলে ভূমিকা কী? এটা অবশ্য প্রশ্ন সাপেক্ষ বিষয়। কৃষক লীগের কাজ কি? কৃষক লীগের আসলে মূলত তারা কি কাজ করছেন? কৃষক লীগের প্রয়োজনীয়তাটা কি? কোনো প্রয়োজন আছে? আমি মনে করি না কৃষক লীগের কোনো দরকার আছে। কৃষক লীগের বেসিক্যালি কৃষক লীগ যে জন্য বঙ্গবন্ধু যে জন্য কৃষক লীগ তৈরি করেছেন, সেই জায়গা থেকে কৃষক লীগ কিন্তু ন্যূনতম কোনো কাজ করতে পারছে? কোনো কাজ করতে পারছে? আদৌ কোনো কাজ করতে পারছে? কৃষিজীবী মানুষের কাছে অন্তত পক্ষে মাঝ পর্যায়ে যারা কৃষিজীবী আছেন তাদের 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 অধিকার আদায় বা তাদের অধিকার আদায়ের প্রশ্নে, অন্তত পক্ষে অধিকার আদায়ের প্রশ্নে কাজ করা, সমন্বয় করা, এইটা কৃষক লীগের, বাংলাদেশ কৃষক লীগ যে নামের যে সংগঠনটি আছে, এটা কতদূর করতে পেরেছে? এটা খুবই দুঃখজনক। আসলে কৃষক লীগের আসলে আদৌ দরকার আছে কি না, এটা খুব জাস্ট একটা সংগঠন করে নামের জন্য সংগঠন একটা আলাদা, মানে এখন এইভাবেই আছে। কিন্তু বঙ্গবন্ধু মূলত আসলে কৃষক লীগ সেই জন্য করেননি। কৃষক লীগ করেছেন বাংলার একটা বড় অংশ কিন্তু কৃষিজীবী, ঠিক আছে? তো সেই জায়গা থেকে মানে তাদের অধিকার আদায়ের প্রশ্নে, তাদের অধিকার বাস্তবায়নের প্রশ্নে এই রাজনৈতিক সংগঠনটি করেছেন। কিন্তু সেটা জায়গা থেকে আমরা বঙ্গবন্ধুর যে লক্ষ্য এবং উদ্দেশ্য, যে জন্য কৃষক লীগ করা, সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা কিন্তু বিচ্যুত হয়ে যাচ্ছি, দিন দিন বিচ্যুত হয়ে যাচ্ছি। এটা একটা খুবই দুঃখজনক বিষয়। তো কৃষক লীগের মানে অন্তত পক্ষে আমি মনে করব যে এটা আমার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত সেটা হচ্ছে কৃষক লীগের প্রকৃত প্রস্তাবে তাদের কাজগুলো কি, মানে সেটার বঙ্গবন্ধু যে জন্য কৃষক লীগ সংগঠনটি, রাজনৈতিক সংগঠনটি করেছেন, তারা কি আদৌ কিন্তু সেই বঙ্গবন্ধুর লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করবার জন্য আদৌ কোনো কাজ করছেন? এটা আসলে প্রশ্ন থেকেই যায়। কারণ জাতির এই ক্রান্তিকালে কৃষক লীগের ভূমিকাটা কী, এটা হচ্ছে খুবই দুঃখজনক বিষয়। যদিও মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আসলে
এই বিষয়ে অন্তত সজাগ করে দিয়েছেন, সবাইকেই সজাগ করে দিয়েছেন তিনি। বিশেষ করে যাই হোক, যেটি খুব প্রশংসনীয়, সে যেটি বলতে চাই, এই এই এইটার প্রবর্তন করেছেন আমাদের জনতা রেজওয়ান আহমেদ তৌফিক এমপি মহোদয়। তিনি এখন আল্লাহ রহমতে অনেক এটা অনেকটাই সেই বিপদ আশা করি কেটে যাবে। এই ক্রান্তিকালে কৃষক তার যে পরিশ্রমের আসলে আধার যেটি বলা যায়, যে যা খেয়ে কৃষক বেঁচে থাকেন, যার উপর নির্ভর করে অনেকেই কি প্রায় বেশিরভাগই যারা ঋণ করে কিন্তু কৃষিজীবী ঋণ করে কৃষিকাজ ইয়ে করেন। তো তাদের কিন্তু যদি তাদের যে কাঙ্ক্ষিত যে পরিমাণে ধান যদি ঘরে না ওঠাতে পারেন, তাহলে ঋণগ্রস্ত হবেন, আবারও তাদেরকে ঋণগ্রস্ত হতে হবে। তো সেই জায়গা থেকে আসলে মানে এই মহতী কাজটিকে আমি সাধুবাদ জানাই। আমরা খুব দুঃখজনক হলে সত্য, আমরা আসলে সরাসরি অংশগ্রহণ না করতে পারার একটা দায় অবশ্যই আমাদের রয়েছে, ব্যর্থতা আমাদের রয়েছে। তবে যারা যেখানে আছেন, যেহেতু আমরা যারা ঢাকায় আছে, আমরা যেহেতু যেতে পারছি না, সেক্ষেত্রে যারা দেশে আছেন, গ্রামে আছেন, যারা কাছাকাছি আছেন, সুযোগ আছে, তাদের অন্তত পক্ষে এর কাজের সাথে সম্পর্কিত হওয়া, একাত্ম হওয়া, এটা খুবই সময়ের দাবি। এবং দেখেছি এটা যারা করেছেন তাদেরকে আমি সময়ের মুক্তিযোদ্ধা, তাদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। এই যেই ধারাটি প্রবর্তন করেছেন মাননীয় সংসদ সদস্য, তাকে স্যালুট জানাই। তো এটাকে করে ছাত্রলীগ কেন্দ্রীয়ভাবেও কিন্তু মানে ঘোষণা করেছে যে ছাত্রলীগকে মাঠে নামতে বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তার রাজনৈতিক অঙ্গ সংগঠন বা বিভিন্ন সবাইকেই কিন্তু, ছাত্রলীগ সহ সবাইকে কিন্তু মাঠে কৃষকের ধান কেটে দেওয়ার ব্যাপারে তিনি আহ্বান করেছেন। তবে খুবই সাধুবাদ জানাই, আমরা খুব গর্ব করতেই পারি যে আহ্বান বা যে চিন্তাটা এখন করা হচ্ছে, সেটা অনেক আগে থেকেই আমাদের সেই হাওর রত্ন ভাটির অন্তত পক্ষে খুব খাঁটি মানুষ, ভূমিপুত্র জনতা রেজওয়ান আহমেদ তৌফিক এমপি মহোদয় সেটি করে দেখিয়েছেন। আমরা মানে তাকে স্যালুট জানাই আসলে। যাই হোক, এই ক্রান্তিকালে আসলে সবাই যার যার অবস্থান থেকে কাজ করছেন। সরকারের বিভিন্ন প্রশাসন, বিভিন্ন বিভাগ, বিভিন্ন মাধ্যম, সবাই কিন্তু খুব প্রাণপণ চেষ্টা করছেন যে এই সময়ের মুক্তিযোদ্ধারা যারা আছেন, সরকারের প্রশাসন থেকে শুরু করে সশস্ত্র বাহিনী বা পুলিশ প্রশাসন, বিভিন্ন বিভাগ ঝাঁপিয়ে পড়ছে। আমরা আশা করছি যে সরকারের মনিটরিংয়ের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, সচিব মহোদয়গণ, তারা তো সর্বকাজে কাজী, সেক্ষেত্রে তারা সফল হবেন এটা প্রত্যাশিত। এটা হচ্ছে একটি সরকারের এই সময়টা সরকারের একেবারেই খুব প্রেস্টিজিয়াস একটা ইস্যু। আশা করি এটি ওভারকাম করবেন তারা, অনেক কষ্ট করে হলেও সেটি বাস্তবায়ন করবেন মনিটরিংটা। এবং যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, সেই যারা সেনা সশস্ত্র বাহিনী বলতে এখানে যারা আছে সবার কথাই, সেনাবাহিনী বলেন সবাইকে, ইনক্লুডিং অল, সবার কথাই বলা হচ্ছে। তো সশস্ত্র বাহিনী, পুলিশ প্রশাসন সহ যারা আছে, সবাইকে অন্তত আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এই সময়ের মুক্তিযোদ্ধা যারা আছেন, আমাদের সবচেয়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে, যারা সবচেয়ে বেশি জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করছেন, চিকিৎসক সম্প্রদায়, সময়ের মুক্তিযোদ্ধা, তাদেরকে স্যালুট জানাই। আসলে খুব জীবনের, আপনারা জানেন যে খুব একটা বড় অংশ কিন্তু যারা আক্রান্ত হচ্ছে, এর একটা স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসেবী বা চিকিৎসকবৃন্দ, স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসকবৃন্দ যারা আছেন, তারা আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। আসলে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের
শ্রেষ্ঠ সন্তান এই অর্থে বলি যে যে সময়ে যে মুক্তিযোদ্ধা আসলে মূলত মুক্তিযোদ্ধা সে 1971 সনে মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তির জন্য লড়াই করেছেন, তারাই প্রকৃত প্রস্তাবে মুক্তিযোদ্ধা নয়। মুক্তিযোদ্ধা হচ্ছে তারাই যারা হচ্ছে সেই একটি দেশের বা একটি ক্রান্তিকালের একটি সময়ের কে অতিক্রমণ যাত্রায় বা ক্রান্তিকালকে অতিক্রম করবার জন্য জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করেন সেই তারাই কিন্তু প্রকৃত প্রস্তাবে মুক্তিযোদ্ধা। সেই সময়ে আজকের এই সময়ের মুক্তিযোদ্ধা হচ্ছে এই সময়ের মুক্তিযোদ্ধা হচ্ছে চিকিৎসকগণ, এই সময়ের মুক্তিযুদ্ধ হচ্ছে যারা এই করোনা যোদ্ধা যারাই আছেন তারা প্রত্যেকেই কিন্তু মুক্তিযোদ্ধা। তো সেই ক্ষেত্রে অন্তত মুক্তিযোদ্ধা হওয়াটা এটা মানে খুবই গর্বের ব্যাপার। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারাই প্রকৃত প্রস্তাবে মুক্তিযোদ্ধা তা না। সেই জাতির যতটা ক্রান্তিকাল এসেছে, যতটা দুঃসময় এসেছে, মুক্তির জন্য যারা লড়াই করেছেন, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বায়ান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই আজকের এই করোনা ভাইরাস সংক্রমণ বা এই মহামারী কালকে অতিক্রমণ যাত্রায় যারা যুদ্ধ করছেন জীবনের ঝুঁকি নিয়ে তারাই হচ্ছে মুক্তিযোদ্ধা। তো সেই ক্ষেত্রে আসলে তাদেরকে এই সময়ের মুক্তিযোদ্ধাদেরকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। মুক্তিযোদ্ধা আসলে মুক্তির জন্য যে যুদ্ধ করেন, যে লড়াই করেন, আমরা আশা করি মুক্তি আমাদের আসবেই, মুক্তি আসতেই হবে, মুক্তির আশা আমরা গ্রহণ করব এটি প্রত্যাশা করি। সেই হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ অথবা প্রাকৃতিক দুর্যোগ যাই হোক না কেন, সব কিছুর জন্য বিজ্ঞান আসলে বিফল হতে পারে না। বিজ্ঞান সফল হবে, বিজ্ঞান সফল হতে বাধ্য বা সফল হচ্ছে। ইতোপূর্বে আপনারা দেখেছেন যে বিজ্ঞান যেগুলোতে হাত দিয়েছে সেই জায়গায় সফল হয়েছে। তবে এর যেখানে বিজ্ঞান সফল হতে পারেনি সেটির জন্য তো আমাদের অবশ্যই আমাদের স্বয়ংস্রষ্টার কাছে, আল্লাহর কাছে, আমরা আমাদের বিধাতার কাছে আমাদের প্রার্থনা করা ছাড়া বিকল্প কোনো উপায় দেখিনি। সেটা আমাদের মিরাকেল অবশ্যই হতে পারবে। আমরা আশাবাদ যেন আমরা জাগিয়ে রাখি, আমরা হতাশাগ্রস্ত না হই। বাস্তবতাটাকে সবাইকে তুলে ধরা উচিত, পাশাপাশি বাধ্য করা। সেটি হচ্ছে যে আমাকে এই হোম কোয়ারেন্টাইনে আমি আছি, হোম কোয়ারেন্টাইনে থেকে যদি আমরা যে নিয়মগুলো দেয়া আছে সেই নিয়মগুলো যদি আমরা বাস্তবায়ন না করি, নিয়মগুলো যদি আমরা পালন না করি, যথার্থভাবে যদি আমরা পালন না করি, পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা পালন না করি, তাহলে এই কোয়ারেন্টাইনে থাকাটা আসলে প্রকৃত প্রস্তাবে এটার মানে কোনো কারণ বা কোনো সফলতা কার্যত কোনো কারণ নেই বা কোনো লাভ নেই। তবে এইটা ঠিক পাশাপাশি এই হোম কোয়ারেন্টাইনের জন্য এখন সব থেকে বড় বেশি জরুরি সেটা হচ্ছে যে অ্যাসিড টেস্ট করে যত বেশি সম্ভব মানে করা। একটা শ্রেণী অন্তত চিকিৎসকবৃন্দের একটি শ্রেণী যাবে যারা বিশেষ করে এই করোনা ভাইরাস মহামারীকে অন্তত যারা টেস্ট করবার যোগ্যতা রাখেন। আইইডিসিআর বাংলাদেশে যারা যে সংস্থাটি আইইডিসিআর সংশ্লিষ্ট যারা আছেন বা চিকিৎসকবৃন্দ বা তাদের নেতৃত্বে একটি টিম অন্তত করা উচিত, যারা মাঠ পর্যায়ে যাবে, গিয়ে দেখবে, যাদেরকে মাঠ পর্যায়ে পাবে সন্দেহ হবে অথবা যাদেরকে মনে হবে এক এক জায়গায়, এক এক মহল্লায়, এক এক পাড়ায় বা গিয়ে তাদেরকে যেখানেই পাবে, যেখানেই পাবে তাদেরকে তাৎক্ষণিক মানে টেস্ট করে, তাৎক্ষণিক মানে করে অ্যাসিড টেস্টটা সবচেয়ে বেশি জরুরি। এমনকি ঘরে ঘরে গিয়ে যাদের আছে এই জায়গাগুলোকে নিশ্চিত করা খুব বেশি জরুরি। সেই ক্ষেত্রে চিকিৎসকদের আসলে সুরক্ষা প্রদান করা, চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করা সব থেকে বেশি জরুরি হয়ে পড়েছে। চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করা সব থেকে বেশি জরুরি। আমরা সমালোচনার জন্য সমালোচনা আমরা করতেই পারি, সমালোচনা করা যায়, ঘরে বসে সমালোচনা অনেক করতে পারবো, কিন্তু এখন সমালোচনা করার সুযোগ নেই, এখন সমালোচনা করা সমীচীন নয়, এখন সমালোচনা করা উচিত নয়। এখন সব থেকে বড় বেশি যার অবস্থান থেকে যেটুকুন সম্ভব অন্তত যাদের সহযোগিতা করার দরকার, যাদের সহযোগিতার প্রত্যাশা আছে, চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে অন্তত পাশে থাকা, সহযোগিতা করা,
শুধুমাত্র গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছেন, যারা যারা একেবারে ভুকানাঙ্গা মানুষ আছেন, তাদের পাশে দাঁড়ানো তো অবশ্যই এটি কর্তব্য। পাশাপাশি যারা একেবারেই মধ্যবিত্ত যারা আছে, নিরেট মানে যাদের হয়তো অনেকেরই আপনারা জানেন, অনেকেরই কারো এখন সবাই কেউ কিন্তু কাজে নেই, সবাই ঘরে আছে। তো সেই ক্ষেত্রে তারা কী অবস্থায় আছে, আমার আত্মীয় স্বজন বা যারা বন্ধু বান্ধব চেনা জানা যারা আছে, তাদের একটু খোঁজ খবর নেওয়া, তাদের খোঁজ খবর নিয়ে যদি সহযোগিতা করার সুযোগ থাকে, তো সেক্ষেত্রে সহযোগিতা করা সেটি হচ্ছে সময়ের দাবি। সহযোগিতা আমাদের মানে এটা করতে হবে। তো আমরা বাঁচি মরি অন্তত একসাথেই বাঁচবো, একসাথেই মরবো, এই মনোবলটাই কিন্তু সবার আগে রাখতে হবে। ঠিক আছে, অনেককে আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন। আসলে এই সময়টাতে হতাশা প্রকাশ না করে, কারণ আসলে ভীত সন্ত্রস্ত না হয়ে সচেতন হয়ে, সচেতন থেকে যতদূর সম্ভব সজাগ থেকে অন্তত পক্ষে কেউ যদি আসলে মানসিকভাবে উৎফুল্ল থাকবার জন্য অনেক কিছু মাধ্যম আছে, অনেক কিছু করার বিষয় থাকে। ঘরে বসে হয়তো পরিবারের সাথে অন্তরঙ্গ আলোকে পরিবারের সাথে একটি সময় কাটানো, এমন আছে যে পরিবারের যে বৃদ্ধ বা বৃদ্ধা যে সদস্যগণ আছেন, তাদের প্রতি সব থেকে বেশি জরুরি হচ্ছে এই সময় মানবিক হওয়া। হয়তো তাদের পাশে গিয়ে বসা, তাদেরকে সুরক্ষিত করবার ব্যাপারটি নিশ্চিত করা। তাদের একটা সময় আছে আমরা মা বাবা বা দাদা দাদি নানা নানি বা যারা আছে বয়োবৃদ্ধ যারা আছেন বা যারা বয়স্ক যারা আছেন, তারা কিন্তু চায় যে তার তার সন্তানেরা বা তার ইয়েরা পরবর্তী প্রজন্ম তাদের পাশে বসুক, তাদেরকে জিজ্ঞেস করুক, তাদের গল্প শুনুক, কথা শুনুক। এটা কিন্তু একটা খুব বড় বিষয়, যে আপনি যদি আপনার দাদা বা নানি বা নানা নানি, দাদা দাদি বা মা বাবা যারা আছেন তাদের পাশে বসুন না, গিয়ে গল্প করুন, আপনি স্মৃতি কথা শুনুন, যে তাদের বিয়ের গল্প শুনুন, মানে বিয়ের সময় তারা কীরকম সময় কাটিয়েছে, যৌবনে কী সময় কাটিয়েছে। এখন তো আমরা হয়তো প্রযুক্তি প্রজন্ম যারা আছে, আমরা হয়তো প্রেম করার ব্যাপারটি যেভাবে দেখেছি, একটা সময় হয়তো কেউ কারো মুখ দেখতো না, এরকম আগের সময়ের কথা বলছি। ওই সময়টাতে তাদের কী সময় কেটেছে, এই বিষয়গুলো নিয়ে গল্প সময় কাটানো যেতে পারে। অনেকেই আমি দেখেছি যে শুয়ে বসে আছে, ভাল লাগছে না, ভাই এটার বিকল্প চিন্তা করা দরকার। আমি ইতিমধ্যেই প্রায় যখন এই সময়টি শুরু হয়েছে, ঈদসহ কাল শুরু হয়েছে, এর মধ্য থেকে অন্তত কিছু পরিকল্পনা, যে পরবর্তীতে যখন স্বাভাবিক হয়ে যাবে পৃথিবী, সুস্থ হয়ে যাবে, পৃথিবীর আইসিইউ কাল শেষ হয়ে যাবে, পৃথিবীর এই অসুখ সেরে যাবে, পরে আবার মানুষ হন্তদন্ত হয়ে কাজে নামবে, মাঠে নামবে, তখন কিন্তু দৌড়বে মানুষ। মানে এই সময়টার আগে আমাদের যে কর্ম প্রকল্প, আমরা কি করব, আমাদের করণীয় কি, এই বিষয়ের একটি প্রজেক্ট প্রোফাইল করা, বা যারা লেখালেখির সাথে সম্পর্কিত আছেন তাদের অন্তত এই সময়টাতে লেখালেখির করা, পাশাপাশি পরিবারের সাথে সম্পর্ক একেবারে খুব অন্তরঙ্গ আলোকে পরিবারের সাথে করা, যারা পুরুষ সদস্য আছেন পরিবারের, তা আপনাদের সহধর্মিণী বা নারী সদস্যদের পাশে দাঁড়ানো, যেভাবে সহযোগিতা করার প্রয়োজন, হয়তো রান্নাবান্না করা, কাপড় ধোয়া, বা অনেকে যা কিছু অন্তত ঘর গোছানো বা যা কিছু, এটা লজ্জার বিষয় না, এই সহযোগিতাটুকুন করা যেতেই পারে। এটা এইভাবে সময়গুলো কাটানো যেতে পারে। পাশাপাশি অন্তত আমরা সব থেকে বড় সেটি হচ্ছে যে আমরা এই সময়টাতে কখনোই ভীত সন্ত্রস্ত হব না, কখনোই আমরা হতাশাগ্রস্ত হব না, মানসিকভাবে উৎফুল্ল থাকবো। কেউ যদি ইচ্ছে হয় বিভিন্ন মুভি দেখা, বিখ্যাত সব মুভি দেখা, বিভিন্ন মুভি দেখা, এই বিষয়গুলো দেখা যায়। একটা মুভি সাজেস্ট করতে পারি, যদিও নামটি এই মুহূর্তে মনে নেই। 2011 সনে হয়তো একটি ওয়ার্ল্ড ওয়াইড একটি মুভি এসেছিল। আমি নামটি জেনে পরে আমি মানে কমেন্ট বক্সে আমি জানিয়ে দেবো আপনাদেরকে, বা আপনারা হয়তো সবাই জেনে থাকবেন। এই যে কোভিড-19 যে মহামারী যেটি এসছে, এটির কিন্তু আগাম বার্তা দিয়েছে
একটি মুভি এসেছিল, এটি হলিউডের একটি মুভি, যেখানে এইরকম একটি মহামারীর কথা বলা হয়েছে। এইরকম এই মুভিটা দেখা যেতে পারে। মমিনুল বলছে ভাবি আছে ব্যস্ত, ভাবি এই মুহূর্তে ব্যস্ত আছে, কাজ করছে সবাই মিলে। ভাবিকে আমিও সহযোগিতা করে এসেছি, সবাই সপরিবারেই সহযোগিতা কাজ করছে। তো আছে, ভাবি আছে। কেমন আছো মমিনুল? মমিনুল যুক্ত হয়েছে আমাদের, কি বলবো, মমিনুল হচ্ছে এই সময়ের মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসনে কাজ করছে, তার সন্তান আছে, তার বাচ্চা আছে, তার সহধর্মিণী আছে, তবুও তাকে মাঠে থাকতে হচ্ছে। এই যে সময়ের মুক্তিযোদ্ধারা যারা আছেন তাদেরকে স্যালুট জানায়। খুব মানে দুর্বিষহভাবে, দুঃখজনক হলেও সত্য, তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে মাঠে নামতে হয়েছে, তাদেরকে স্যালুট জানাই। তাদের অন্তত যারা চিকিৎসকবৃন্দ, পুলিশ প্রশাসন, সশস্ত্র বাহিনী, যারা এর সাথে একেবারে পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে যারা আছে মাঠ পর্যায়ে, যারা কাজ করছেন এই দুঃসহকালে, এই দুঃসময়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে, তাদেরকে স্যালুট জানাই সময়ের মুক্তিযোদ্ধা। তো আরও অনেকেই ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। আমি একটু মানে যদিও এর মধ্যে আমি নাম ঘোষণা করিনি, আমি একটু বলে নিই। শিবলু ভট্টাচার্য কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, শিবলুদার সঙ্গীত শিল্পী। শিবলু ভট্টাচার্য যুক্ত হয়েছেন, শিহাব যুক্ত হয়েছেন, আমার অত্যন্ত মানে একজন কি বলবো খাঁটি একজন ভক্ত শিহাব যুক্ত হয়েছে মুন্সিগঞ্জ থেকে, শিহাবের জন্য শুভকামনা। জাহাঙ্গীর আলম রানা যুক্ত হয়েছে কিশোরগঞ্জ থেকে, যুবলীগ নেতা, একসময় টুকুর ছাত্রলীগ নেতা ছিল। নির্বাক সৌদাগর আমার সহকর্মী, কিশোরগঞ্জে যে স্কুলটিতে কাজ করেছে, একাধিক স্কুলে কাজ করেছে, এবং দেন শাহিন ক্যাডেট স্কুল যেটা, ওটার আমার সহকর্মী আমার সাথে যুক্ত হচ্ছেন। এনায়েত রাব্বি লিটন ভাই আমার অত্যন্ত খুব শ্রদ্ধেয় প্রিয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। লিটন ভাই স্বাস্থ্য অধিদপ্তর, তিনি হেলথ অ্যাসোসিয়েশন একটি আছে অর্গানাইজেশন, সেটার তিনি কেন্দ্রীয় সভাপতি, নেতা, রিলেটেড একেবারেই খুব কাজ করছেন এই সময়ের মুক্তিযোদ্ধা। লিটন ভাই যুক্ত হচ্ছেন। লিটন ভাই সম্ভবত আমার লাইভে প্রথম এসছেন, স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আমার সাথে যুক্ত হচ্ছেন বরাবরই যিনি আসেন, আমার সাথে যুক্ত হন হাবিবা রিপা, মানুষ গড়ার কারিগর, আলোকিত মানুষ রিপা আপু আমার সাথে যুক্ত হচ্ছেন সবসময়, বরাবরই আমার সাথে যুক্ত থাকেন, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। রিপা আপু যুক্ত হচ্ছেন আমার সাথে, যুক্ত হয়েছে। সবাই যদি এভাবে ভাবতো, জাহাঙ্গীর আলম রানা বলছে, আসলেই মানে আমাদের ইতিবাচক ভাবনাগুলো থাকা উচিত। ধন্যবাদ। ইনজামামুল হক ইস্তি যুক্ত হয়েছেন, লিওন আজাদ যুক্ত হয়েছে, সরাকার লিওন আজাদ। কাজী আসমা আজমেরি যুক্ত হচ্ছেন। আজমেরি অবশ্য একটি প্রশ্ন আমাকে করেছেন, এর উত্তর আমি ইতিমধ্যে দিয়েছি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জয় যুক্ত হয়েছে, ঝুমা সরকার, আমাদের বৌদি ঝুমা সরকার, আমাদের কিশোরগঞ্জের আমার অত্যন্ত খুব কাছের একজন মানুষ। অ্যাডভোকেট অশোক সরকার একজন প্রণিধানযোগ্য আইনজীবী, তার সহধর্মিনী ঝুমা সরকার, তিনি যুক্ত হচ্ছেন। আমাদের বৌদি মিষ্টি বৌদি, কেমন আছেন বৌদি? ভালো থাকবেন। জারা খান যুক্ত হচ্ছেন আমার সাথে, যুক্ত হচ্ছেন। সত্যিকার অর্থেই আমি খুবই গর্বিত, এই মানুষটিকে সম্ভবত এই প্রথম আমি দেখেছি। আমার সাথে যুক্ত হচ্ছেন সুব্রত পাল স্যার, তিনি সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আমি যখন কিশোরগঞ্জে ছিলাম, তিনি কিশোরগঞ্জের ইউনো ছিলেন, তখন কিন্তু তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমাদের। আমি একটি জলসাঘর নামে একটি অর্গানাইজেশন আছে আমার, যেটির আমি সভাপতি, চেয়ারম্যান। সেই অর্গানাইজেশনে আমরা একটি মান্নাদে যখন উপমহাদেশে কিংবদন্তুল্য বাঙালি সঙ্গীত শিল্পী, সঙ্গীতজ্ঞ মান্নাদে যখন মৃত্যুবরণ করেন, তখন আমরা একটি জলসার আয়োজন করেছিলাম, মান্নাদে জলসা। এটিতে তিনি সহযোগিতা করেছেন, জেলা শিল্পকলা একাডেমিতে আমরা করেছিলাম কিশোরগঞ্জে। এটির ভিডিওটি আমার আছে। তো তিনি সহযোগিতা করেছেন, প্রণোদনা দিয়েছেন সুব্রত পাল। আমি কিন্তু তখনও জানতাম না, সুব্রত পাল স্যারের কথা বলতে হয় যে আমি তখনও জানতাম না তিনি এত ভালো লেখালেখি করেন।
ইতোমধ্যেই তার একাধিক গ্রন্থ বের হয়েছে, এই বইমেলায় একাধিক গ্রন্থ বের হয়েছে। তিনি গান লিখেন, তিনি কবিতা লিখেন, তিনি উপন্যাস লিখেন, নানাবিধ বহুমাত্রিক লেখালেখির সাথে গবেষণাধর্মী লেখাও আছে, সাথে সম্পর্কযুক্ত। আমি আমার একদমই জানা ছিল না, একেবারেই মানে ফেসবুকে যুক্ত হয়ে তার সাথে আসলে আমি ধন্য। তার সহযোগিতাভাবে আমি দেখছি তার সহধর্মিণীও আছেন আমার সাথে, আমাদের ভাবি, শ্রদ্ধেয় ভাবিও আছেন। তো সুব্রত পাল স্যার যুক্ত হচ্ছেন, আমি কৃতজ্ঞ তার সাথে। তিনি আমার সাথে আমার লাইভে এসেছেন। গৌতম চক্রবর্তী আমার সাথে যুক্ত হয়েছেন, বরাবরের মতো যুক্ত থাকেন আমার সাথে। যুক্ত থাকে আমার অত্যন্ত খুব কাছের ছোটো ভাই, ছাত্রলীগ নেতা, সংবাদকর্মী তোফায়েল আহমেদ তুষার, কিশোরগঞ্জে নিবেদিত সংবাদকর্মী। ইসরাত জাহান এই প্রথম সম্ভবত আমার সাথে যুক্ত হয়েছেন, ইসরাত জাহান। ইসরাত আপু যুক্ত হচ্ছেন আমার সাথে, বরাবরই যুক্ত থাকেন আমার অত্যন্ত খুব কাছের মানুষ নেলি আপু, নেলি ইসলাম। নেলি ইসলাম হচ্ছে একাধারে তিনি মানবাধিকার কর্মী, একাধারে তিনি লেখক, একাধারে তিনি নারী নেত্রী, একাধারে তিনি কী বলবো, খুব না বহুমাত্রিক ফ্যাশন ডিজাইনার, বহুমাত্রিক গুণাবলীর অধিকারী। নেলি আপু যুক্ত হচ্ছেন আমার সাথে, বরাবরই যুক্ত থাকেন। লাবণী আলম আমাদের ভাবি, আমাদের কিশোরগঞ্জের আমাদের খুব প্রাণের মানুষ, শাহিন ভাই, সংবাদকর্মী শাহিন ভাই, শাহিন আলম, শাহিন ভাইয়ের সহধর্মিণী, তিনি নিজেও এনজিওর সাথে সম্পর্কযুক্ত আছেন, নারী নেত্রী। ভালো থেকো বন্ধু, সাবধানে থেকো, জানি তুমি সচেতন বন্ধু হিসেবে আবেদন। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। লাবণী ভাবি আমার সাথে যুক্ত হয়েছেন, আমার সাথে যুক্ত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক, ছাত্রলীগের সম্পাদক মণ্ডলীর সদস্য, আমার অত্যন্ত খুব কাছের ছোট ভাই নাদিম খান নাইম। নাইম বলছে মনোযোগী হয়ে শুনছি। ধন্যবাদ ভাই, তুমি সবসময় আমার সাথে মনোযোগী ছিলে, ধন্যবাদ জানাচ্ছি। যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। অদিতি রহমান এই প্রথম সম্ভবত অদিতি রহমান যুক্ত হয়েছেন। খসরুজ্জামান তুহিন, খসরুজ্জামান তুহিন ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়েছেন। মমিনুল ইসলাম, মমিনের কথা ইতিমধ্যেই বলেছে। যাই হোক, যারা ইতিমধ্যেই আমার সাথে যুক্ত আছেন এবং পরবর্তীতে আমার এই লাইভটি দেখবেন, কাউকে না দিয়ে বাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সুন্দর সময়গুলো, সুন্দর মুহূর্তগুলো আমরা যেখানে আছি, অন্তত পক্ষে ঘরে, বিশেষ করে সবাই তো ঘরে আছি, সবাই ঘরে আছি ব্যাপারটি এরকম না। সবাই যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদেরকে স্যালুট জানাই। অন্তত পক্ষে সেই আমি ইতিমধ্যেই বলেছি যে সব শ্রেণীর, যাদের নাম উল্লেখ করিনি, যারা অনেকেই আছেন, যাদের নাম হয়তো বা যাদের কথা আমি বলিনি, আমি সরি চেয়ে নিচ্ছি। সবাইকেই অন্তত পক্ষে নাম না জানা যারাই এর সাথে সম্পর্কযুক্ত আছে সবাইকে সেলুট জানাই। এখন সবথেকে বড় হচ্ছে আমাদের সমালোচনা না করে অন্তত নিজে যতটুকুন পারার, যেটুকুন সম্ভব, যেটুকুন সহযোগিতা করার সম্ভব পাশে থাকা, সহযোগিতা করার যদি সুযোগ থাকে, সমালোচনা করার প্রয়োজন নেই, সমালোচনা করার দরকার নেই, সমালোচনা করার প্রয়োজন নেই আশা করি। সমালোচনা না করে এই দুঃসময়ে পাশে থাকা, মানে অন্তত আমি কি করেছি, আমার করণীয় কি, আমি কতটুকু কি করতে পেরেছি, সেটা কিন্তু মানে সবার আগে চিহ্নিত করা, সবার আগে সেই বিষয়টার দিকে মাথায় রাখা, আমি কতটুকু পেরেছি, আমি আদৌ কি কিছু করতে পেরেছি কিনা। তো এই বিষয়গুলো, এই দুঃসময়গুলোকেতেই কিন্তু মানুষের বড় পরিচয়, মানবিকতার বড় পরিচয়। তো সেই ক্ষেত্রে সবাই মানবিক থাকা, সচেতন থাকা, অবশ্যই সচেতনতার বিকল্প নেই, সচেতনতা থাকতে হবে, সচেতন থাকতে হবে। যে প্রধান বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস, এটির যে প্রধান, তিনি গতকালকে সম্ভবত আমি নিউজ পোর্টালে দেখেছি যে এই করোনা ভাইরাসের এই মহামারী কিন্তু আরও খুব খারাপ অবস্থায় যাবে, আরও খুব খারাপ দিকে যাবে। তবে এর পাশাপাশি তিনি এ কথাটা বলেছেন যে আমরা এটিকে প্রতিরোধ করতে বা এটিকে প্রতিহত করতে বা এটি থেকে নিজেদেরকে বিপদমুক্ত রাখতে আমরা সক্ষম, এই কথাটি, এই আশাবাদও কিন্তু দিয়েছেন, আশাবাদ
দিকটি তিনি তুলে ধরেছেন। বাস্তবতার নিরিখে আমি হোর যে প্রধান তারা যে বিষয়গুলোকে অন্তত সামনে নিয়ে আসেন, আমি দেখেছি যে সবগুলো একটু নিরেট বাস্তবতা এবং বৈজ্ঞানিকভাবে যেগুলো নিরেট সত্য সেগুলো কিন্তু সামনে নিয়ে আসেন। তো সেই জায়গা থেকে অন্তত আশাবাদের আলো তিনি দেখেছেন। পাশাপাশি সবাইকে ঘরে থাকা, সচেতন থাকা, নিজের সুরক্ষা নিজেকে রাখা, সেটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর একটি কথা হচ্ছে যে 25 তারিখ পর্যন্ত ছিল সরকারি ছুটি। তো ছুটি সম্ভবত আরও বাড়ানো যেতে পারে, বাড়ানো হতে পারে, যেহেতু বিভিন্ন মাধ্যমে দেখেছে যে 30 তারিখ পর্যন্ত এই ছুটিটা যাবে। সেই দিক থেকে 30 তারিখ পর্যন্ত যদি যায় তাহলে 1 তারিখ এবং 2 তারিখ 2 দিন হচ্ছে শুক্র শনি 2 বার, সেক্ষেত্রে হচ্ছে আমরা 3 তারিখ পর্যন্ত এই ছুটিটা যেতে পারে। তো এটা আসতে পারে। তবে এর পাশাপাশি অন্তত যে গার্মেন্টস কর্মী বা যারা আছে তাদের বিষয়গুলোকে একটু সজাগ রাখা, যেন আর এই ভুলের পুনরাবৃত্তি যেন না ঘটে, যে গার্মেন্টস খুলে দিয়ে 25 তারিখ হয়তো ছুটি শেষ, 26 তারিখ গার্মেন্টস খুলে দিলে আসলো, পরে আবার ছুটি বাড়িয়ে দিলেন বা তাদের আবার এরকম যেন না হয়। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন বা সজাগ থাকাটা খুব বেশি জরুরি, খুব বেশি প্রয়োজন। আশা করি অন্ততপক্ষে যারা যেখান থেকে আছেন, যেখান থেকে অন্ততপক্ষে নীতি নির্ধারণী পর্যায়ের যারা কাজ করছেন, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের এই সময়টা দেশের প্রতি দায়বদ্ধতা থেকে ভালো কাজ, মানে মঙ্গলজনক কাজ যতটুকু সম্ভব সেটি করা। আমার সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আব্দুল মামুন ভাই যুক্ত হয়েছেন। জীবন্ত প্রশ্ন, তোমাকে ভাই অনেকদিন পরে দেখলাম, খুব লেখালেখি করতে, দৌড়াদৌড়ি করতে, চিত্র স্টুডিওতে এত সুন্দর করে কথা বলো। ধন্যবাদ ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, পাশাপাশি করোনা ভাইরাস থেকে সকলে মুক্তি পেতে পারে শুধু। ধন্যবাদ মামুন ভাই। মামুন ভাই হচ্ছে আমার খুব কাছের বড় ভাই, মেলোডিয়াস ভোকাল সঙ্গীত শিল্পী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মামুন ভাইয়ের সহধর্মিনী কিন্তু আমার বন্ধু। আমরা একসাথে গুরুদুয়ারে পড়াশোনা করেছি। রিনা, সে মামুন ভাইয়ের সহধর্মিনী। সে হচ্ছে একটি সরকারি কলেজের শিক্ষকতা করেন, পাশাপাশি সঙ্গীত শিল্পী, আমার অত্যন্ত খুব কাছের বন্ধু। তো ধন্যবাদ মামুন ভাই, আপনি আমাকে পছন্দ করেন, আমিও কিন্তু আপনাকে পছন্দ করি ব্যক্তি হিসেবে। আপনি খুব নিরেট, খুব ভালো মানুষ এবং সুন্দর মনের মানুষ। আবার আপনার ভোকালটি সত্যিকার অর্থে খুবই মেলোডিয়াস ভোকাল। আপনি গান চর্চা কেমন করছেন আমি জানি না, রেওয়াজ নিয়মিত করছেন কি না। আপনার একটি মানে একটি গড গিফটেড একটি গলা আছে, আশা করি এটির সদ্ব্যবহার করবেন, আমরা প্রত্যাশা করি। তো ধন্যবাদ যারাই যুক্ত হয়েছেন। অনেক কথাই তো বলা যায়, কথা আমাকে পাশাপাশি এই কথাও সত্য যে কথা আমাকে বলতেই হয়, কথা ছাড়া কি কাজ হয়। যদি এত কথার ভেতরে আপনাদের কোনো কথাই ভালো লাগে, আশা করি অন্তত আমাকে, মানে আমাকে শো অফ করার ব্যাপারটি সেরকম বিষয়টি মাথায় না রেখে আমি কি বলছি সেই বিষয়টি যদি আপনারা শুনেন, অন্তত আপনারা শেয়ার দিয়ে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন ইয়েতে আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন। আশা করি সবাইকে শোনার সে ব্যাপারে সুযোগ করে দেবেন, সেই অনুরোধ আহ্বান করতে পারি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন। ভালো থাকাটাই হচ্ছে সবচেয়ে জরুরি এখন সবচেয়ে জরুরি নিজের সক্ষমতা, নিজের সুরক্ষা নিজেকেই রাখতে হবে। আপনি কি বাঁচবেন না মরবেন এই সিদ্ধান্ত কিন্তু আপনার। সব কিছুই আল্লাহর উপর, এটি বলার অপেক্ষা রাখে না। কিন্তু পাশাপাশি আমাদের সচেতন থাকাটা সব থেকে বেশি জরুরি। আমি সচেতন না থাকলে আমার আশপাশে যাওয়ার দরকার নেই, দূরে যাওয়ার দরকার নেই। আমি সচেতন না থাকলে আমার মা বাবা, আমার ভাই বোন বা আমার সহধর্মিণী, আমার বাচ্চা, মানে এরা কিন্তু ভালো থাকবে না। এটা কিন্তু সবার আগে আমার পরিবারের কেউ ভালো থাকবে না, পাশাপাশি আমার আশপাশের যারা আছে কেউই কিন্তু ভালো থাকবে না। এটা কিন্তু মানতে হবে। আমি গত পরশুদিন আমি বাজারে গিয়েছিলাম, খুব কাছেই, বাসার কাছে বাজার। তো গিয়ে দেখি যে অগণিত মানুষের কিচকিচ করছে,
মানে আমি তো রীতিমতন কী করবো, ভয়ে একেবারে জান নিয়ে পালিয়ে আসার নামান্তর। যদিও নিজেকে সুরক্ষিত রেখেই আমি গিয়েছি যতদূর সম্ভব। তো এই যে অবস্থা, মানে এর বিকল্প আমরা দেখেছি বিভিন্ন দেশে, যার বাজার করা বা এর বিকল্প বাজারের বিকল্প বাজারগুলোকে বিশেষ করে উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়া। আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় কাজটুকু করা হচ্ছে। উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়া, সিলভিয়া যুক্ত হয়েছে, ধন্যবাদ সিলভি। উন্মুক্ত যেটুকুন বিশেষ করে মাঠ আছে, বিভিন্ন স্টেডিয়াম আছে, বিভিন্ন মাঠ আছে, খেলার মাঠ আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ আছে, ওই সব জায়গায় বাজারগুলোকে স্থানান্তর করা খুব জরুরি। এবং পাশাপাশি অন্তত দূরত্ব বজায় আছে কিনা, সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব বজায় আছে কিনা সেটা নিশ্চিত করা খুবই বেশি জরুরি। যেমন মনিটরিং করা হচ্ছে, ত্রাণের বিষয়ে মনিটরিংয়ের জন্য করা হচ্ছে, পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করবার জন্য, শারীরিক দূরত্ব নিশ্চিত করবার জন্য অনেকেই কাজ করছে বিভিন্ন মাধ্যম, সরকারের বিভিন্ন মাধ্যম বা যারা সচেতন আছে। তো এই বিষয়টিকে অন্তত তদারক, মনিটরিং করা খুব জরুরি। যারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা অবশ্যই ভালো কাজ করছে, তারা নীতিগতভাবে অন্তত ভালো কাজ করছে। কিন্তু আমরা নিজেরাই যদি সচেতন না হই, তাহলে আসলে আমরা নিজেরাই যদি না বাঁচতে চাই, তাহলে আমাদের আর বাঁচাবে কে? আমাদের সঙ্গে আল্লাহও বাঁচাতে পারবে না। আমরা নিজেরাও যদি না, এটা কথার কথা, আল্লাহ মাফ করুন। আসলে বিষয়টা হচ্ছে যে এখন প্রশ্ন হচ্ছে যে আসুন অন্তত নিজে বাঁচি, নিজে সচেতন হই, নিজে মানবিক হই। আমি যদি সচেতন থাকি, আমি যদি মানবিক থাকি, আমি বেঁচে যাই। যদি আমি বেঁচে যাই, তাহলে আমার পরিবার বেঁচে যাবে। আমার পরিবার বাঁচলে সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে পৃথিবী বাঁচবে। তো পৃথিবীর যেখান থেকে যেভাবেই আছে, সবাইকে আল্লাহ সুরক্ষিত করুন। অন্তত পক্ষে এই মহামারী বা এর ভেতর থেকে পৃথিবী আবার হয়তো নতুনভাবে আমরা দেখতে পাবো, নতুন পৃথিবী দেখতে পারবো, নতুন পৃথিবী দেখতে পাবো। এর প্রত্যাশা অবশ্যই আছে। প্রত্যাশা সেই থেকে আমরা যেন এটির সুরক্ষা করতে পারি, নিজেরা যেমন সুরক্ষা করা, পাশাপাশি পরিবেশের সুরক্ষা করা মানে সবার আগে খুব বেশি জরুরি। সেটাও যেমন খুব বেশি জরুরি, আশা করি সেটা আমরা নিশ্চিত করব। অন্তত পক্ষে সেই আল্লাহ না করুক খুব দ্রুতই মানে এই সময়টা এই আধার কেটে যাবে, আলো আসবেই হবে। কারণ মানুষ অন্তত পক্ষে সবাই তো খারাপ না। যারা ভালো মানুষের প্রতি থেকে আশা করি আল্লাহ তাআলা সেই কথাগুলো শুনবেন। সেই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তির সন্ধান দেবেন, আমাদের সুন্দর দিন ফিরিয়ে আসবে। স্বজনই আজম যুক্ত হয়েছে, ধন্যবাদ। যে সেই আশাবাদ, সেই প্রত্যাশা ব্যক্ত করছে। সে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে যুক্ত হচ্ছেন, এবং পরবর্তীতে যারা আমার এই লাইভটি দেখবেন, আপনারা আমার কোনো কথাই যদি আপনাদের ভালো লাগে, আপনারা আশা করব যে এই লাইভটি শেয়ার দিয়ে অন্তত পক্ষে অন্যকে শোনার সুযোগ করে দেবেন। এই অনুরোধ আহ্বানটুকু আপনাদের সাথে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুন্দর দিন আসবেই। অনেক অনেক শুভকামনা।